হচ্ছে আলোচনা করব হেমাটোলজি রিপোর্ট বা সিবিসি রিপোর্ট। তো এই যে ওয়ার্ডের মধ্যে আমরা যখন যাই তখন হচ্ছে প্রথমেই আমরা একটা ফাইল দেখব। ফাইলের মধ্যে দেখব যে ডক্টররা অ্যাডভান্স দিয়ে অথবা কোনো একটা ছোট্ট একটা কাগজের মধ্যে লিখে দেয় যে কি সিবিসি রিপোর্ট বা হেমাটোলজি রিপোর্ট। এই যে হেমাটোলজি রিপোর্টটা কিভাবে পড়বো এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে? তো এই যে হেমাটোলজি রিপোর্টের মধ্যে কি থাকে প্রথমে আমি একটু দেখে নিই। দেখতে কিরকম? যে এদিকে লিখা থাকে এটা হেমাটোলজি রিপোর্ট এভাবে। এর পরবর্তী আবার হচ্ছে যেখানে কি থাকে আপনার হচ্ছে যে আইডি নেম, আইডি নাম্বার, নেম, এরপর হচ্ছে রেফারেড বাই অথবা এখানে প্রিন্টেড ওর বয়স, নাম এগুলো হচ্ছে পেশেন্টের। এগুলো কার? হচ্ছে যে পেশেন্টের। কার? এগুলো হচ্ছে পেশেন্ট এর। ঠিক আছে? এর পরবর্তী আসে মেইন খেলাটা। এর পরবর্তী আছে এরকম আমরা কি দেখব? প্যারামিটার দেখব। কি প্যারামিটার? প্যারামিটারের মধ্যে আমরা রেড ব্লাড সেল দেখব, হোয়াইট ব্লাড সেল দেখব এবং কি প্লাটিলেট দেখব। এর পরবর্তী এখানে রেজাল্ট দেখব। এই যে রিপোর্টের মধ্যে এখানে কতগুলো রেজাল্ট আছে এগুলো দেখব এবং এখানে রেফারেন্স ভ্যালু মানে হচ্ছে এখানে কতগুলো এগুলোর যে অ্যাবসোলিউট যে মানগুলো থাকে মানে নরমাল যে মানগুলো থাকে সেগুলো এই এদিকে থাকে। ঠিক আছে? তার মানে একটা সিবিসি রিপোর্টের মধ্যে কি থাকে? প্রথমে হচ্ছে যে কি পেশেন্টের কিছু জিনিসপত্র থাকে, নাম, গ্রাম এগুলো থাকে, বয়স থাকে। এর পরবর্তী কি প্যারামিটার থাকে, এর পরবর্তী রেজাল্ট থাকে, রেফারেন্স থাকে। প্যারামিটার মানে কি? যেগুলো আমরা পরিমাপ করতেছি ওইগুলা এবং হচ্ছে রেজাল্ট কি? ও যে ব্লাড টেস্ট করার পর আমরা যে জিনিসটা পাইলাম আরকি, ওই জিনিসটা এখানে থাকবে। সর্বশেষ থাকবে এখানে এইগুলোর অ্যাবসোলিউট মান বা এগুলোর কি? যে মেইন মান এইগুলাই থাকবে। মানে নরমাল যে মানগুলো ঠিক আছে? তো এই যে প্রথমে আমরা রেড ব্লাড সেলের মধ্যে কি আছে? রেড ব্লাড সেলের মধ্যে তোমার কি আছে? হিমোগ্লোবিন থাকবে, ইএসআর থাকবে, পিসিবি, এসিটি, এই আবার হচ্ছে এমসিবি, এমসিএইচ, এমসিএইচসি, আরডিডব্লিউ। এই জিনিসগুলো দ্বারা আসলে কি বোঝায়? ঠিক আছে? এই জিনিসগুলো বেশি হলে কি হয়, কম হলে কি হয়? ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে একটু আমরা দেখব। প্রথমেই আমি যদি যাই যে কি এই যে আরবিসি, কি আরবিসি, আরবিসির নর্মাল মান হচ্ছে 4 থেকে 6 মিলিয়ন। কি 4 থেকে 6 মিলিয়ন। এর মানে হচ্ছে আপনার এই যে এই যে আরবিসি না, এই আরবিসির এই জায়গায় রেড ব্লাড সেলের এই জায়গায় এখানে একটা নর্মাল মান থাকবে, সেটা কত? 4 থেকে 6 মিলিয়ন। কি 4 থেকে 6 মিলিয়ন এই জায়গায় একটা মান থাকবে, 4 থেকে 6 মিলিয়ন। ঠিক আছে? এর পরবর্তী আমরা যদি দেখি এখানের মধ্যে এসে যে তাহলে এটা লো কখন হবে? মানে আরবিসিটা কখন লো হবে? আ যখন যখন অ্যানিমিয়া থাকবে। কি বললাম? যখন অ্যানিমিয়া থাকবে। যখন রেনাল ফেইলিউর হবে। তার মানে হচ্ছে আমি যখন এই যে এখানে যে রেফারেড যে ভ্যালু আছে এই মানের সাথে যখন আমি এটা কম্পেয়ার করব রেজাল্ট যেটা আসছে সেটা, তখন যদি রেজাল্ট যদি কম আসে, মানে আমি পরীক্ষা-নিরীক্ষা করার পর এই এখানে যদি রেজাল্টটা কম আসে, তখন আমার বুঝতে হবে এই পেশেন্টটার হয় অ্যানিমিয়া আছে, না হলে রেনাল ফেইলিউর আছে। এই প্রবলেমটা আছে। তাহলে রেড ব্লাড সেল যদি বেশি হয় তখন কি হবে? এই যে দেখেন এখানের মধ্যে যদি হাই হয়, কি হয়? রেড ব্লাড সেলের পরিমাণ যদি কি হয়? হাই হয়, তখন আমরা বুঝবো এটা ডিহাইড্রেশন। কি? রেড ব্লাড সেলের পরিমাণ যদি হাই হয় তখন আমরা বলবো ডিহাইড্রেশন। আবার বলছি তাহলে যদি এই যে আমি একটা পেশেন্ট আসলো, পেশেন্টের যে রিপোর্টটা আছে ওই রিপোর্টটা আমরা দেখতেছি। তখন যদি এই যে এটা এভাবেও থাকতে পারে, তবে সিবিসি রিপোর্ট এভাবেও থাকতে পারে। সিবিসি রিপোর্ট এভাবেও থাকতে পারে। ঠিক আছে? আমি জাস্ট বোঝানোর জন্য এগুলো জাস্ট টাইপ করলাম। তাহলে যদি রেড ব্লাড সেল এর পরিমাণ 4 থেকে 6 মিলিয়ন না হয়ে যদি কমে যায়, 4 থেকে 6 মিলিয়ন না হলে যদি কমে যায়, তখন আমরা এটাকে বলি এটার মধ্যে হয় অ্যানিমিয়া আছে, না হলে হচ্ছে কি রেনাল ফেলিউর এই প্রবলেমটা আছে। আর যদি বেশি হয়ে যায় তাহলে ডিহাইড্রেশন। বোঝা গেছে? বোঝা গেছে?
ইয়েস। তাহলে একটা জিনিস ডান। এর পরবর্তী আসে আমাদের হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হিমোগ্লোবিন কোথায় থাকে? ওই যে রেড ব্লাড সেলের মধ্যেই থাকে। ঠিক আছে? এই রেড ব্লাড সেলের মধ্যে আমাদের যে নরমাল যে জিনিসটা আছে, নরমাল যে রেঞ্জটা আছে, ওই নরমাল রেঞ্জটা হচ্ছে কত? আমাদের ১২০০ থেকে কত? ১২০০ থেকে কি? এই যে ১২০০ থেকে ১২ থেকে ১৮ গ্রাম পার ডেসিলিটার। কি? ১২ থেকে ১৮ গ্রাম পার ডেসিলিটার। তো এই যে এই নরমাল থেকে যদি বেশি হয়, কি বললাম? নরমাল থেকে যদি বেশি তো হবে না, যদি কম হয়, যেমন এই যে রিস্ক পজিশনের মধ্যে থাকবে, তখন কি ৮ থেকে ১১ এর মধ্যে হলে, কি বললাম? ৮ থেকে ১১ এর মধ্যে যদি হয়, তখন এই জিনিসটাকে আমরা বলি মানে রিস্ক জোনের মধ্যে আছে। তো এটা কখন হয়? ৮ থেকে ১১ এর মধ্যে কখন চলে আসে? যদি কোনো কারণে ব্লিডিং হয়, কোনো কারণে অ্যানিমিয়া হয়, কোনো কারণে ম্যালনিউট্রিশন হয়, অথবা ক্যান্সার হয়। এই ৪ টা কেসের, আরো অনেক কেস আছে, বাট এই ৪ টা কেস মেইনলি ধরা হয় আরকি। সেজন্য দেখবা যে যখন হচ্ছে যে তোমরা কেউ ব্লাড দিতে যাবা, কি দিতে যাবা? ব্লাড ব্যাংকের মধ্যে যাবা, ব্লাড ব্যাংকের মধ্যে যাবা, ব্লাড ব্যাংকের মধ্যে যাবা, তখন দেখবা যে কি জানো? ওরা আগে হিমোগ্লোবিন মাপে কিন্তু দেখিও। তোমার এখানে আগে হিমোগ্লোবিন টেস্ট করবে। এই হিমোগ্লোবিন টেস্ট করার পর যদি ১১ থেকে কম আসে, মানে মনে করো ১২ থেকে কম আসলে, তখন কিন্তু তোমাকে কি আর ব্লাড দিতে দিবে না। ঠিক আছে? কারণ তুমি নিজেই তো রিস্ক জোনের মধ্যে। তাহলে রিস্ক জোন কোনটা? ৮ থেকে ১১ এর মধ্যে যেটা আছে ওইটাই হচ্ছে রিস্ক জোন। এই যে রিস্ক জোন থাকলে তাহলে কি হবে তাইলে বলো তো? তখন হচ্ছে যে এটা হয়তোবা ওর ব্লিডিং হচ্ছে, অথবা অ্যানিমিয়া আছে, অথবা হচ্ছে ম্যালনিউট্রিশন, অথবা ক্যান্সার। যেকোনো একটা হতেই পারে। ঠিক আছে? তাহলে এখন আসি আবার এই রিপোর্টের মধ্যে আমি আসি। আমি বারবার এই রিপোর্টটাই করার চেষ্টা করব। তাহলে কি এখন তাহলে এটা বোঝা গেছে রেড ব্লাড সেলটা বোঝা গেছে। পরবর্তী হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের পরিমাণ যদি, কি বললাম? হিমোগ্লোবিনের পরিমাণ যদি ১২ এবং এটা নরমাল রেঞ্জ কত? ১২ থেকে ১৮, ১৮ একক হচ্ছে কি গ্রাম পার ডেসিলিটার। এই যে ১২ থেকে যদি কম হয়, তখন আমরা এটাকে বলি রিস্ক জোন। ৮ থেকে ১১ সেটা কি রিস্ক জোন। ঠিক আছে? তখন কি ব্লাড দিতে পারবে না। তো এটা সাধারণত যখন ব্লিডিং হচ্ছে, তখন এটা হতে থাকে, অথবা এই যে এখানের মধ্যে অ্যানিমিয়া হলে থাকে, ম্যালনিউট্রিশন হলে থাকে, তো ক্যান্সার হলে থাকে। ঠিক আছে? কেন? ব্লিডিং হলে কেন তাহলে হিমোগ্লোবিন কমে যায়? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এ রেড ব্লাড সেলের মধ্যে কিন্তু কি থাকে? আমার হিমোগ্লোবিন তো থাকে, তাই না? রেড ব্লাড সেলের মধ্যে তো হিমোগ্লোবিন থাকে, অফ কোর্স। হ্যাঁ। তো রেড ব্লাড সেল ব্লিডিং হলে কি? রক্ত চলে যাবে, তাই না? শ শরীর থেকে রক্ত আউট হয়ে যাবে। এই যে রক্তের সাথে কি হিমোগ্লোবিন চলে যাবে, তার মানে কি ওই যে ১২ থেকে কমে যাবে, হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে। অ্যানিমিয়া মানেই তো রক্ত স্বল্পতা। তো এখানেও কি তোমার হিমোগ্লোবিনটা কমে যাবে। এর পরবর্তী দেখো ম্যালনিউট্রিশন মানে খাবারের অভাবে অথবা পুষ্টির অভাবে যেটা হয়, ওই যে রক্তর উৎপন্ন হতে পারলো না, ম্যালনিউট্রিশন, সেজন্য হচ্ছে যে কি তোমার এই জিনিসটা হতে পারে। মানে কি হিমোগ্লোবিনের পরিমাণ কমে আসতে পারে। এরপর কি ক্যান্সার হলেও এই জিনিসটা হয়। ঠিক আছে? আবার যদি আবার যদি দেখি যে না, হিমোগ্লোবিনের পরিমাণ হিমোগ্লোবিনের পরিমাণ একদম কি ৭ এর নিচে চলে আসছে। কি বললাম? ৭ এর নিচে চলে আসছে। কোথায়? ৭ এর নিচে চলে আসলো। একদম কোথায়? ৭ এর নিচে চলে আসলো। এই যে ৭ এর নিচে চলে আসলো এটার মধ্যে। ঠিক আছে? তখন কি করতে হবে? তখন কিন্তু তাকে ব্লাড দিতে হবে আরেকজন থেকে। বোঝাতে পেরেছি কি? তখন হচ্ছে কি দিতে হবে রে? ব্লাড দিতে হবে। তাহলে এটাও বোঝা গেল। তাহলে আবার একটু সামারি করি। রেড ব্লাড সেল একটা নরমাল মান থাকে, যেটা হচ্ছে ৪ থেকে ৬ মিলিয়ন। যদি কম হয় তখন আমার বুঝতে হবে ডিহাইড্রেশন। যদি বেশি হয় তখন আমার বুঝতে হবে এখানের মধ্যে কি আছে আপনার, যদি বেশি হয় কি হয় রে? অ সরি, হাই হলে হচ্ছে ডিহাইড্রেশন। যদি লো হয় তখন হচ্ছে কি অ্যানিমিয়া, এবং হতে পারে রেনাল ফেলিউর, যেকোনো একটা থাকতে পারে। আবার হচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণ যদি রেঞ্জ থেকে যদি কমে যায়, ৮ থেকে ১১ এর মধ্যে থাকে, তখন আমরা সেটাকে বলি রিস্ক জোন। যেটা হচ্ছে দেখি ৮ থেকে ১১। আর এখানের কি হয়? অ্যানিমিয়া হতে পারে, কি
ব্লিডিং হতে পারে, ক্যান্সার হতে পারে, malnutrition হতে পারে। শেষ। এবার আসি টোটাল আরবিসি ও যে এ এইগুলো এটার সাথে এটা সাধারণত মিলে নাই। কারণ হচ্ছে এগুলো টাইপিং করার সময় একটু ছোট বড় হয়ে গেছে সেজন্য। এই ইএসআর এর একটা মান আছে। কি বললাম? ইএসআর এই জিনিসটা কি? ইএসআর এই জিনিসটা কি? আমি যদি আবার যাই এটার মধ্যে, কি? ইএসআর এটার ফুল ফর্ম হচ্ছে এরিথ্রোসাইট এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। কি? এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। তাহলে এটা কিভাবে হিসাব করে? এটা হচ্ছে ওই যে ব্লাড ট্রান্সফিউশন আমরা যখন ব্লাড নিই না, এটা হচ্ছে যে কি এগুলো তো এই ল্যাব টেকনিশিয়ানরা একটি সেন্ট্রিফিউজ আছে না তোমার ঘুরিয়ে কি কতগুলো করে যে আমরা ক্লাস ইন্টার ফার্স্ট এর ইন্টার সেকেন্ড এর মধ্যে বসছিলাম না, ওই যে সেন্ট্রিফিউজ একটা যন্ত্র দেখে না, ও ওখানে যখন ঘোরানো হয় তখন হচ্ছে রক্ত হচ্ছে যে মানে কি ফার্স্ট 1 আওয়ারের মধ্যে কতটুকু হচ্ছে তিতিয়ে নিচে পড়ে। যদি কোনো কারণে যদি কোনো পেশেন্টের কি কোনো কারণে যদি কোনো পেশেন্টের কি থাকে তোমার ইনফেকশন থাকে, কি ইএসআর দ্বারা, ইএসআর হাই মানে হচ্ছে ইনফেকশন হবে। ইএসআর মান যে নরমাল থাকে, ওই নরমাল থেকে যদি বেশি হয় তখন আমি এখানে বুঝে নেব যে ওর মধ্যে ইনফেকশন আছে। তাহলে ইএসআর এই যে এটা সাধারণত কি ব্লাড যখন আমরা ওই যে সেন্ট্রিফিউজ যে যন্ত্র একটা টিউব আছে ওই টিউবের মধ্যে নেব তখন হচ্ছে 1 ঘন্টার মধ্যে কতটুকু তিতিয়ে পড়ে এই জিনিসটা দিয়ে হিসাব করা হয়। তো আমাদের এই জিনিসগুলো লাগবে না। আমার জাস্ট এটাই লাগবে, মানে ইএসআর বৃদ্ধি পাইলে এখানে ইনফেকশন আছে। দ্বিতীয় কোনো কথা নেই। ঠিক আছে? মানে এই যে ইএসআর এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট যদি বেশি হয় তখন আমরা এটাকে বলবো কি ওই পেশেন্টের মধ্যে ইনফেকশন আছে, কোনো না কোনো ইনফেকশন আছে। ঠিক আছে? এবার আসি এই যে পিসিবি বা এইচসিটি, এটা কি? পিসিবি বা এইচসিটি এটার একটা জিনিস আছে, সেটা কি? এটা হচ্ছে যে আমার কি এই যে পিসিবি বা এইচসিটি এটা হচ্ছে যে কি হিমাটোক্রিট। কি বললাম? হিমাটোক্রিট। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় সাধারণত আমাদের একটা ব্লাডের মধ্যে কি থাকে? আমরা যদি হিসাব করি এই যে একটা যদি ব্লাড থাকে, ব্লাডের মধ্যে কি থাকবে বুঝি? এই যে ব্লাড, এই ব্লাডের মধ্যে একই সাথে কিন্তু কি তোমার একই সাথে তোমার একই সাথে তরলও থাকে মানে ওয়াটারও থাকে আর কি থাকে রক্তকণিকা বা ইয়ে কি বলে যে হোয়াইট ব্লাড সেল, এই যে আরবিসি, প্লাটলেট এগুলো থাকে। ঠিক আছে? মানে ওই যে বাংলায় বলে রক্তরস এবং রক্তকণিকা। ঠিক আছে? তো এই এখানে হেমাটোক্রিট মানে হচ্ছে এক কতগুলো ব্লাডের মধ্যে মানে আমাদের ব্লাডের মধ্যে ব্লাডের মধ্যে কতটুকু রক্তকণিকা আছে, স্পেশালি আরবিসি আছে কতটুকু। কি বললাম? আমাদের ফুল ব্লাডের মধ্যে মানে ব্লাড ভেসেলের মধ্যে যে ব্লাডগুলো আছে এখানে রক্তরসও আছে, রক্তকণিকাও আছে। এই যে রক্তরস এবং রক্তকণিকার মধ্যে কি পরিমাণ আরবিসি আছে এটাই হচ্ছে যে কি হিমাটোক্রিট। তার মানে হিমাটোক্রিট যদি বেশি হয়, তার মানে কি হিমাটোক্রিট যদি বেশি হয় তোমার হিমাটোক্রিট যদি বেশি হয় তাহলে কি বলি এই যে সিটি এটা হচ্ছে যে কি হিমাটোক্রিট। এই সিটি যদি বেশি হয় তাহলে আমি বলতে পারি, আমি অবশ্যই এখানে কি বলতে পারি, সিটি বেশি হলে আমি বলতে পারি হচ্ছে ওর মধ্যে রক্তকণিকা বা আরবিসি বেশি। কি? আরবিসি বেশি, তাই না? আরবিসি যদি বেশি হয় তাহলে কি পড়ছিলাম আমরা? আরবিসি যদি বেশি হয় এই যে ডিহাইড্রেশন পড়ছিলাম না? তার মানে ওই পেশেন্টের কি আছে আমার ডিহাইড্রেশন আছে। ঠিক আছে? আচ্ছা, আবার যদি এইচসিটি বা হিমাটোক্রিট এই জিনিসটার পরিমাণ কমে যায়, কি বললাম? এই জিনিসটা কি কমে যায়? এই জিনিসটা যদি কমে যায়, এইচসিটি বা হিমাটোক্রিট এই জিনিসটা যদি কমে যায়, তাহলে এটা কি হিমাটোক্রিট এটা কমে গেল। তাহলে কি হলো এখন? তাহলে এখন হচ্ছে যে রক্তের মধ্যে রক্ত কণিকার পরিমাণ কমে গেল। তার মানে কি বেড়ে গেল? পানি বেড়ে গেল। তাই না? তার মানে কি ফ্লুইড ভলিউম ওভারলোডেড। এটা কখন হয় তাহলে? ব্লিডিং, অ্যানিমিয়া, নিউট্রিশন এরকমও হতে পারে কি ব্লিডিং, অ্যানিমিয়া, নিউট্রিশন। এর মানে হচ্ছে এর মানে হচ্ছে আমি যখনই যে এসিটি এটার পরিমাণ আমি বেশি দেখব তখন আমি এখানে বারবার বলতেছি এদিকে কি একটা কি থাকবে একটা নরমাল একটা
রেঞ্জ থাকবে। এই রেঞ্জ থেকে যদি এটার পরিমাণ বেশি হয়ে যায়, তখন আমরা বুঝবো কি, এটা যদি বেশি হয়ে যায় তখন আমরা বুঝবো কি ডিহাইড্রেশন। যদি কমে তখন আমরা বুঝবো কি হয় ব্লিডিং, না হলে অ্যানিমিয়া, না হলে কি ম্যালনিউট্রিশন, যে কোনো একটা। ঠিক আছে? বুঝাতে পেরেছি? এর মানে হচ্ছে আমাদের এটাও ডান। কোনটা কোনটা ডান তাহলে এখন? এই যে এর মধ্যে হচ্ছে যে আমাদের ১টা, ২টা, ৩টা, ৪টা এতটুকু পর্যন্ত ডান। ঠিক আছে? এবার আসে হচ্ছে যে এইচ না এমসিবি, এমসিএইচ, এমসিএসসি আর ডিডব্লিউ, এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো কিসের জন্য আমি এখানে ইয়া রেখেছি? এটা হচ্ছে এমসিবি মানে হচ্ছে মিন কর্পাসকুলার ভলিউম। তো এটা হচ্ছে যে মেইনলি কি বোঝায়, এই জিনিসগুলো বুঝলে আমাদের কাজ হয়ে যাবে অ্যাজ এ নার্স। তো আমাদের প্রথমে হচ্ছে যে কি সাইজ, এটা দ্বারা কি বোঝায়? সাইজ বোঝায়। কার সাইজ বোঝায়? আরবিসির সাইজ বোঝায়। কি বললাম? আরবিসির সাইজ বোঝায়। তো ওই যে এখানে পাশে একটা কি থাকবে? নরমাল একটা মান থাকবে। কি এদিকে কি থাকবে তোমার? এদিকে কি একটা নরমাল মান থাকবে। এদিকে কি থাকবে? এই যে এমসিবি, এটার কি নরমাল একটা দিকে মান থাকবে। এই নরমাল মান থেকে যদি বেশি হয়, কি বললাম? যদি বেশি হয় তখন আমাদের বুঝতে হবে কি এখানে কি আছে রে? মানে ভিটামিন বি12 বা ফলিক অ্যাসিড যেটা আছে ওইটার হচ্ছে কি ডেফিসিয়েন্সি আছে। কখন বুঝবো? যখন এটার পরিমাণ বেশি হবে, এমসিবি বা মিন কর্পাসকুলার ভলিউম, এই জিনিসটার মান বেশি হবে। এর পরবর্তী যদি লো হয় কি বুঝবো আমরা? এই যে এখানে যদি এই এই পরিমাণটা যদি আবার কি কমে, এখানে একটা কি আদর্শ একটা মান থাকে, ওই পরিমাণ থেকে যদি কমে যায় তখন আমরা বুঝবো হচ্ছে ওখানে কি আছে, লো। কি লো থাকলে কি বুঝবো? আয়রন ডিফিসিয়েন্সি অথবা থ্যালাসেমিয়া থাকবে। কি আয়রন ডিফিসিয়েন্সি অথবা থ্যালাসেমিয়া থাকলে সাধারণত এটার পরিমাণ কম হয়। তাহলে আবার আসি এই জিনিসগুলো নিয়ে। এমসিএইচ, এই জিনিসটা নিয়ে কি বোঝায় তাহলে? এমসিএইচ মানে হচ্ছে কি মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন। মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, এটা কি বোঝায় তাহলে? এই যে একটা ব্লাডের মধ্যে, ব্লাড ভেসেলের মধ্যে কি থাকে? লোহিত রক্তকণিকাও থাকে সাথে, এবং কি থাকে তোমার? হিমোগ্লোবিনও থাকে, তাই তো? এই যে লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ কতটুকু ঘটে? কি বললাম? লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন কতটুকু? লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন কতটুকু? এই যে লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন কতটুকু, এটাই হচ্ছে দেখি মেইন কর্পাসকুলার হিমোগ্লোবিন। তো এটি কিছু তো জানার দরকার নেই। এটা এটা যদি কমে যায়, এটা কোনো কারণে যদি কমে যায় তখন হচ্ছে যে কি ব্লাডের কালারটা ফ্যাকাশে হয়ে যায়। কি হয়ে যায়? ব্লাড কালারটা ফ্যাকাশে হয়ে যায়। তাহলে এটাও গেল। এবার আসি তাহলে এমসিএসসি, এটা কি আবার? এমসিএসসি এটা হচ্ছে যে মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। ঠিক আছে? এটা মানে কি? এটাও ঠিক সেম টু সেম এটার মতোই। কি? এটা হচ্ছে হিমোগ্লোবিনের ঘনত্ব কতটুকু আরবিসি এর আয়তনে। মানে এটা হচ্ছে যে গড়ে, এটা হচ্ছে যে আয়তনে। মোটামুটি সেমই বলা যায়। বাট হচ্ছে যে এটা ঘনত্ব হিসাবে হিসাব করে। এই যে এটা কি, এটা দ্বারা কি বোঝাই আমরা? দেখো আমরা হচ্ছে যে যদি অ্যানিমিয়া হয়, অ্যানিমিয়া কিন্তু আবার অনেক প্রকারের থাকে তোমার। ঠিক আছে? এটা স্পেশালি এটা কোন অ্যানিমিয়া, এটা আইডেন্টিফাই করার জন্য আমার এই জিনিসটা লাগে। ঠিক আছে? তাহলে এটা কি এমসিএসসি মানে কি মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, এটা কি স্পেসিফিক অ্যামিনি আইডেন্টিফাই করার জন্য এই জিনিসটা আমরা ইউজ করে থাকি, ডক্টর ইউজ করে থাকে। ঠিক আছে? আর ডিডব্লিউ, আর ডিডব্লিউ এটা মানে কি তাহলে? এটা মানে হচ্ছে রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ। ঠিক আছে? কি রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ, এটা মানে কি? যেমন আমাদের যে রক্তকণিকাগুলো আছে না, ওগুলো হচ্ছে যে কি সাইজে সমান থাকে। ঠিক আছে? তো সাইজে সমান হলে তো কোনো প্রবলেম নেই। যদি নরমাল থাকে তখন হচ্ছে যে কি সাইজে সমান থাকবে। ঠিক আছে? কিন্তু যদি সাইজগুলো কি হয়? একটা ছোট, আরেকটা বড়, একটা ছোট, আরেকটা বড়। তখন আমাদের বুঝতে হবে তখন আমাদের বুঝতে হবে ওখানে কি
কি ম্যালনিউট্রিশন, ওই পেশেন্টের মধ্যে কি আছে, ম্যালনিউট্রিশন আছে। তো এই যে RDW এটার মান যদি বাড়ে তখন আমাদের বুঝতে হবে এটার মধ্যে কি ম্যালনিউট্রিশন আছে। তো ওভারঅল সবকিছু যদি আমি আরেকটু ইয়ে করি, রেড ব্লাড সেল এটা হচ্ছে যে একটা নির্দিষ্ট মান থেকে, নির্দিষ্ট মান থেকে যদি কি বেশি লো হয় তখন আমরা হবো যে কি, যদি কমে যায় তখন আমরা বলবো যে কি তোমার অ্যানিমিয়া। আমরা তখন কি বলবো, এই যে অ্যানিমিয়া, রেনাল ফেলিওর। যখন আমরা বেশি বলবো তখন হচ্ছে যে কি ডিহাইড্রেশন। ঠিক আছে? হেমাটোক্রিট এটা হচ্ছে যে তোমার কি, ও যে রক্ত কণিকার মধ্যে কতটুকু কি হিমোগ্লোবিন আছে, কি সরি এটা হচ্ছে যে কি তোমার রক্ত রস এবং রক্তকণিকা থাকে না? রক্তরস এবং রক্তকণিকার মধ্যে কতটুকু কি আছে তোমার রেড ব্লাড সেল আছে বা আরবিসি আছে, এই জিনিসটাই। এই জিনিসটা যদি কি হয়, বেশি হয়ে যায় তখন আমরা বলবো ডিহাইড্রেশন। এই জিনিসটা যদি কম হয় তখন আমরা বলবো কি এটার মধ্যে ব্লিডিং আছে, হয় অ্যানিমিয়া, না হলে কি ম্যালনিউট্রিশন। হিমোগ্লোবিনের পরিমাণ কি একটা নরমাল রেঞ্জ থাকে, একটা রিস্কি জোন থাকে। রিস্কি জোন সাধারণত কখন তৈরি হয়, যখন ব্লিডিং হয়, অ্যানিমিয়া হয়, ম্যালনিউট্রিশন হয়। আবার হচ্ছে কি এটা যদি ৭ এর নিচে যায় তখন আমাদের ওই পেশেন্টটাকে কি দিতে হবে, ব্লাড দিতে হবে। তো কি ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেটটা কি, এটা হচ্ছে বেশি হলে মোটামুটি বলা যায় যে এখানের মধ্যে ইনফেকশন আছে। আর হচ্ছে কি যে মেইন কর্পাসকুলার বলিয়ার MCV এটা কি, এটা হচ্ছে মেইনলি লোহিত রক্তকণিকার সাইজ বোঝায়। এবং এটা যদি বেশি হয়ে যায়, এটা নরমাল মান থেকে যদি বেশি হয়ে যায় আমরা বুঝবো কি এখানের মধ্যে কি ভিটামিন B12 বা ফলিক অ্যাসিড কি ডেফিসিয়েন্সি আছে, অথবা লো হলে আয়রন ডেফিসিয়েন্সি অথবা থ্যালাসেমিয়া আছে। ঠিক আছে? যদি MCH মেইন কর্পাসকুলার হিমোগ্লোবিন হয় তখন আমরা এটা কি বোঝায়, যে গড়ে কতটুকু আছে, রেড ব্লাড সেলের মধ্যে হিমোগ্লোবিন কতটুকু আছে এটা বোঝায়। যদি এটা সাধারণত যদি কমে যায় তখন হচ্ছে কি ব্লাডের কালারটা কি হচ্ছে ফ্যাকাশে হয়ে যায়। তো মেইন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন MCHC এটা হচ্ছে স্পেসিফিক এনিমিয়া আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হয়। আর DW এটা কি রেড সেল ব্লাড ডিস্ট্রিবিউশন উইথ, এটা হচ্ছে যে কি তোমার আমাদের যে রেড সেলগুলো থাকে, রেড ব্লাড সেলগুলো থাকে সাধারণত সেগুলো কি থাকে, সেম সাইজের থাকে। যদি কোনো কারণে অ্যাবনরমাল হয় মানে বেশি হয়ে যায় তখন আমরা বলবো কি এটাকে ম্যাল নিউট্রিশন। ঠিক আছে? এইটাও গেল। এবার আসি তাহলে এতটুকু পর্যন্ত তাহলে কভার আপ আমাদের কি, এই এতটুকু পর্যন্ত আমাদের খাবার শেষ। এবার আসি হোয়াইট ব্লাড সেল। কি হোয়াইট ব্লাড সেল, প্রথমে আমাদেরকে জানতে হবে হোয়াইট ব্লাড সেল বা কি WBC এই জিনিসগুলো দ্বারা কি বোঝায়। আমাদের শরীরের মধ্যে হোয়াইট ব্লাড সেল কি করে, আমাদের শরীরের মধ্যে হোয়াইট ব্লাড সেল হচ্ছে কি দ্য ডিফেন্স সিস্টেম অফ আওয়ার বডি টু ফাইট ইনফেকশন। মানে হচ্ছে আমাদের শরীরের মধ্যে প্যাথোজেন আসলে, বাহির থেকে ফরেন বডি আসলে, তখন এই যে হোয়াইট ব্লাড সেল কি করে, ফাইট করে, তাই না? হোয়াইট ব্লাড সেল কি করে, ফাইট করে। তো এটার একটা নর্মাল রেঞ্জ আছে, যেমন ৫,০০০ থেকে কত, এটা কত ১০,০০০। ঠিক আছে? ৫,০০০ থেকে কত ১০,০০০ একটা রেঞ্জ আছে। যদি কোনো কারণে যদি ইনফেকশন হয়, কি বললাম? কোনো কারণে যদি ইনফেকশন হয় তখন হচ্ছে যে এটার পরিমাণ কি হয়ে যায়, বেশি হয়ে যায়। কেন? ইনফেকশন হয়ে যাওয়া মানে হচ্ছে বাহির থেকে ফরেন বডি আসলো, এই ফরেন বডিকে মারতে, এই ফরেন বডির কাছে কি ফাইট করতে তাহলে বেশি মানুষ লাগবে, মানে কি বেশি হোয়াইট ব্লাড সেল লাগবে। সেজন্য যদি কোনো জায়গায় ইনফেকশন হয় তখন এটা কি হয়ে যায়, হাই হয়ে যায়। লো কখন হয়? সাধারণত যদি আমরা কেমোথেরাপি দিই, কি কেমোথেরাপি দিলে লো হয়ে যায়। রেডিয়েশন হলে, রেডিয়েশন যখন দিই তখন হচ্ছে যে এটা কি হয়ে যায়, রেডিয়েশনের কারণে কিন্তু হোয়াইট ব্লাড সেল এটা কি হয়ে যায় তোমার কমে যায়। আবার হচ্ছে অটো ইমিউন ডিজিজ, কতগুলো হচ্ছে ডিজিজ আছে যেগুলো হচ্ছে অটোমেটিক কি আমাদের কি ডিফেন্সকে কি আঘাত করে। অটোইমিউন ডিজিজ কি, যেমন আসলে এই যে হোয়াইট ব্লাড সেল কি করে আমাদের শরীরকে কি করে বিভিন্ন ধরনের প্যাথোজেন থেকে রক্ষা করে না, কিন্তু মাঝে মাঝে কি করে জানো, ওর মাথাটা নষ্ট হয়ে গেলে ওই নিজেই নিজে শরীরের কি জিনিসগুলোর সাথে কি করে ডিস্টার্ব করা শুরু করে দেয়, অটো। তো এই যে এই কারণে হচ্ছে যে কি কতগুলো ডিজিজ তৈরি হয় যেটাকে বলা হয় কি অটো ইমিউনি ডিজিজ। তাহলে এইসব কারণে হচ্ছে কি এই যে এই জিনিসগুলো কিন্তু কি হয়ে যায়, এইসব কারণে আমার কি WBC কমে যেতে পারে। তো আরেকটা আমি এইভাবে দিচ্ছি তোমার হচ্ছে যে কি অ ডেঙ্গু হলে কিন্তু কি WBC, সরি ডেঙ্গু না। মানে এইটা হচ্ছে যে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে আমার কি ইনফেকশন যদি হয় তখন হচ্ছে যে কি বেড়ে যায়। আর যদি এসব কারণ হয় তখন হচ্ছে কি তোমার কমে যায়। ঠিক আছে?
ইনফেকশনের দিকে কি খেয়াল রাখতে হবে কিন্তু এই জিনিসগুলো। আবার আসি, হ্যাঁ, প্লাটিলেট কি করে আমাদের? এই যে প্লাটিলেট হচ্ছে যে আমার কি রক্ত কি প্লাটিলেট কি রে অভিজিৎ? রক্ত জমাট বাঁধতে আমাদের সাহায্য করে না? তো প্লাটিলেটের পরিমাণ যদি হচ্ছে কি হয়ে যায়, তোমার কমে যায়, তখন হচ্ছে রক্ত জমাট বাঁধবে না। ঠিক আছে না? রক্ত জমাট বাঁধবে না। বাঁধতে হচ্ছে যে একটু কি সময় লাগবে। এই যে তখন হচ্ছে যে আমাদের কি, যে এটা যদি অপারেশনের কোনো পেশেন্ট হয় তখন আমাদের কাকে জানাতে হবে? আমাদের জানাতে হবে সার্জনকে। না, এখানের মধ্যে আসলে ওর ব্লাডটা তো আ মানে প্লাটিলেট কম, তো এখন তো কি করতে পারবে না। প্লাটিলেট জমাট ব্লাড কি জমাট বাঁধতে পারবে না, তো এটা কি করতে হবে? এটা হচ্ছে যে আমাদের ডক্টরকে ইনফর্ম করতে হবে। তো এটা এই রোগের মধ্যে, যেমন ডেঙ্গুর মধ্যে হচ্ছে যে কি তোমার হোয়াইট ব্লাড সেল কিন্তু সরি টোটাল প্লাটিলেট কিন্তু কি কমে যায় তোমার? কি? প্লাটিলেট কমে যায়। কোথায়? ডেঙ্গুর মধ্যে কিন্তু প্লাটিলেট কমে যায়। তো এই যে আমরা তখন কি প্লাটিলেট কমে যাবে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে আরকি। তখন কি করতে হয়? আমাদেরকে আবার ব্লাড দিতে হয়। তাহলে এই জিনিসটাও বোঝা গেছে, তাই না? প্লাটিলেট কি দিয়ে হয়? টোটাল প্লাটিলেট এগুলো দ্বারা কি বোঝায়? যদি কমে যায় তাহলে হচ্ছে যে কি, ওই যে তোমার প্লাটিলেট কি করে? রক্ত জমাট বাঁধে না? তো ওই যে জমাট বাঁধতে পারবে না আরকি। প্রবলেম হয়ে যায়। আচ্ছা, এবার আসি তাইলে, এই যে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কি প্লাটিলেটের মধ্যে এগুলো এখানে নাই। ও CD4, এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। CD4 এটা মানে কি? ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন 4 এটার নাম। এটা মূলত একটি কি প্রোটিন। কি? মূলত একটা কি প্রোটিন। এখন আমাদের যে হোয়াইট ব্লাড সেল আছে, ওই হোয়াইট ব্লাড সেলের মধ্যে বি সেল এবং টি সেল ২ টা সেল আছে না? এই যে টি সেলের মধ্যে টি হেল্পার সেলের গায়ে হচ্ছে যে এই প্রোটিনটা লেগে থাকে। কি বললাম? টি হেল্পার সেলের গায়ে এই প্রোটিনটা লেগে থাকে। এটা হচ্ছে সেনাপতির মতো, বুঝছো? আসলেই হচ্ছে যে কি ও একদম ফাইট করে শেষ করে দেয়। ধরো বাইরে থেকে কি আসলো? প্যাথোজেন আসলো। এটা হচ্ছে যদি হিউম্যান বডি হয়, বাইরে থেকে একটা প্যাথোজেন আসলো, এখানে আসলো। তখন কি করলো? এই যে ও কি গিয়ে ও ফাইট করে। এই প্যাথোজেনের সাথে কি করে? ফাইট করে। এটাকে সেনাপতি বলা হয়। ঠিক আছে? এই যে তাহলে মেইন কাজ কিন্তু ওই করতেছে। কে? CD4 বা ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন 4 প্রোটিনটাই করতেছে। এইডস এর ক্ষেত্রে কি হয় জানো? এই পরিমাণটা কি, এইডস কিন্তু আঘাত করে কাকে? এইডস কিন্তু আঘাত করে, এইডস রোগের মধ্যে কি এইচআইভি রোগের মধ্যে এইচআইভি যেই ভাইরাস আছে সেটা আঘাত করে এই CD4 এটাকে। ফলে এর যে নরমাল যে রেঞ্জটা আছে, নরমাল রেঞ্জটা ধরা হয় কি এ ২০০ এর বেশি ধরা হয়, এবং এটা মাঝে মাঝে দেখা যায় যে কি ৫০০ টি অথবা কি ৫০০ থেকে কত ১০০০ মানে ১৫০০ টি এখানে থাকে। তো যদি কোনো কারণে এই সংখ্যা কমে যায়, তখন বুঝতে হবে এটা কি এইডস এর রোগী। মানে এইডস এর ক্ষেত্রে এই জিনিসটা হয় আরকি। তাহলে এই যে বোঝা গেল, তাহলে আমরা কি এখন? তাহলে এটা বোঝা গেল যে এখানে আরেকটা জিনিস থাকে, এটার নিচে আমি দেখাতে পারি নাই সেটা। তাহলে এইগুলো দ্বারা কি বোঝায়? দেখো হোয়াইট ব্লাড সেল কিন্তু এখানে চলে আসছে। তো আমরা ওই যে পড়ছিলাম না? ইন্টারের মধ্যে পড়ছিলাম না? ইওসিনোফিল কি করে? ওই যে কৃমিনাশক অ্যালার্জি হলে কি হয়? তো অ্যালার্জি হলে না এই ইওসিনোফিলটা বেড়ে যায়। অ্যালার্জি এবং কি কৃমিনাশক হলে এই জিনিসগুলো কি বেড়ে যায়। ঠিক আছে? তাহলে ওভারঅল আমরা একটা জিনিস খেয়াল করলাম যে, এই যে যখন আমাদেরকে সিবিসি রিপোর্ট দিবে, এই সিবিসি রিপোর্ট এটার উপর ভিত্তি করে কিছু আমরা কি আ জিনিসপত্র পাই। আবার এটার উপর ভিত্তি করে আমরা কিছু জিনিসপত্র পাই। এটার উপর ভিত্তি করে আমরা কিছু জিনিসপত্র চাই। এইসব জিনিসগুলো একটার সাথে একটা কানেক্ট করে হচ্ছে আমাদের কি ডিজিজটা রোগীর ডক্টররা কি করে আইডেন্টিফাই করে। ও আচ্ছা, এটা এই ডিজিজ তাইলে। ঠিক আছে? তো এখানে আরেক কয়েকটা কথা বলে রাখা ভালো। আমরা যারা নার্স আছি তাদের জন্য কিন্তু মূলত এই কথাগুলো বলা। এই যে ধরো আমার একটা পেশেন্ট আছে, কি বললাম? আমার একটা পেশেন্ট আসছে, এই যে পেশেন্টের কাছে আ এই যে আমার একটা পেশেন্ট আছে, আমি একটা পেশেন্ট আঁকি আগে। এই যে ঠিক আছে? একটা পেশেন্ট, বোঝা গেছে? এটা একটা পেশেন্ট। এই হাতের মধ্যে আমার কি আছে? স্যালাইন আছে। কি আছে? স্যালাইন আছে। SALIN, স্যালাইন আছে। ঠিক আছে? বোঝাও যাচ্ছে না দেখে। হ্যাঁ, স্যালাইন আছে। তো তোমাকে বলল যে ব্লাড কালেকশন করো। আমাদের নার্সদের কিন্তু বলে এসব।
তো এই যে ব্লাড যখন কালেকশন করতে বলবে তখন তুমি কি করবা বলো তো? তুমি কি করবা? ব্লাড কালেকশন করবা? কোন হাত থেকে করবা? হ্যাঁ? বলো। যদি তুমি কোনো কারণে এসে নার্স এসে যদি এই হাত থেকে কি নাও? ব্লাড নাও। কি বললাম? এই যে এই হাত থেকে যদি তুমি ব্লাড নাও, মানে যে হাতে স্যালাইন চলতেছে ওই হাতে, তাহলে যে ব্লাড টেস্টটা করাবে ওই টেস্টটা কিন্তু সঠিক আসবে না। কেন আসবে না তাইলে? কারণ হচ্ছে তুমি যেই হাত থেকে ব্লাডটা নিচ্ছ, ওই হাতের মধ্যে তুমি জানো স্যালাইনের মধ্যে অনেক ধরনের উপাদান থাকে না? সোডিয়াম, তারপর হচ্ছে কি পটাশিয়াম, এই এগুলো থাকে না? তো তুমি এমন একটা হাত থেকে দিচ্ছ যে হাতের মধ্যে আর্টিফিশিয়ালি কি তোমার সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে গ্লুকোজ এই জিনিসপত্র আছে অলরেডি। তারপর তুমি ওখান থেকে ওই জিনিসগুলোকে নিয়ে তুমি ল্যাবের মধ্যে পাঠাচ্ছ। বলতেছো কিরকম? যে এটা হচ্ছে যে এরকম রোগী থেকে আসছে। ঠিক আছে? তাহলে এটা কিন্তু করা যাবে না। তাহলে কোন হাত থেকে নিতে হবে? জেনারেলি যে হাতে কি থাকে না তোমার, যে হাতে তোমার কি থাকে না স্যালাইন থাকে না ওই থেকে আমরা নিব। এক গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে যখন ওয়ার্ডে যাবে তখন দেখবা যে এই যে আহ, বললো যে কি করো ব্লাড কালেকশন করো। ব্লাড কালেকশন করার জন্য কিন্তু তোমার কয়েকটা জিনিস হিসাবে হিসাবে রাখতে হবে। এক হচ্ছে পেশেন্টটা হচ্ছে যে কি টিবি রোগী কিনা, কি টিবি রোগী কিনা, টিবি কেন, এগুলোর ক্ষেত্রে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে ব্লাড কালেকশনের সময়। টিবি পেশেন্ট কিনা এটা হিসাবে রাখতে হবে। আবার বুঝতে হবে যে হেপাটাইটিস কোনো কি হেপাটাইটিস পেশেন্ট কিনা, কি হেপাটাইটিস পেশেন্ট কিনা, হেপাটাইটিস বি, হেপাটাইটিস পেশেন্ট কিনা, হেপাটাইটিস কোনো পেশেন্ট কিনা, তখন তোমার কি হিসাবে রাখতে হবে। কেন? কারণ হচ্ছে এই টিবি এবং হেপাটাইটিস বি এই দুটোটা হচ্ছে যে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে ঘটে। ধরো তুমি ব্লাড ব্লাড কালেকশন করতেছো, হুট করে ওই যে নিডলটা তোমার গায়ের মধ্যে পড়ে গেল, ঠিক আছে? তখন হচ্ছে ওই যে ওই ব্লাড এবং তোমার ব্লাড যদি কোনো কারণে মিক্স হয়ে তোমার শরীরে যায়, তখন হচ্ছে তুমিও টিবির মধ্যে আক্রান্ত হয়ে যাবে, টিউবারকিউলোসিস। অথবা এটা যদি হেপাটাইটিস হয় তখন কিন্তু তুমি হেপাটাইটিসের মধ্যে কি আহ, আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। সেজন্য এসব ক্ষেত্রে কি করতে হবে তাহলে তোমাদেরকে? পিপিই, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট যেটা আছে, ওই যে হ্যান্ড গ্লাভস পরতে হয় আর কি, গ্লাভস পরতে হয়। এই জিনিসগুলো দিয়ে তোমাদের কি অত্যন্ত সতর্কতার সাথে ব্লাড কালেকশন করতে হবে। আচ্ছা, ব্লাড কালেকশন কোথায় করে? জেনারেলি হচ্ছে যে এই এখানে কি এই আছে না আমাদের এই জায়গায়, এই মাঝখানে একটা ভেইন আছে যেটাকে বলা হয় চাপালিক ভেইন এবং বেসালিক ভেইন। এই চাপালিক ভেইন এবং বেসালিক ভেইন ওই দুই জায়গা থেকে কি ব্লাড কালেকশন করা হয়। একটা টিউব থাকে, এভাবে একটা টিউব থাকে। প্রথমে এখান থেকে ব্লাড কালেকশন করে তুমি হচ্ছে টিউবের মধ্যে নিবা, এবং টিউবের মধ্যে নেওয়ার পর কাগজ দিয়ে এখানে কি ওর ব্যাট নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো আছে সেগুলো দিয়ে লেবেলিং করা বলে যেটাকে, ওখানে লাগাই দিবা। এখানে লাগাই দিবা, লেবেলিং করে লাগাই দিবা। তখন হচ্ছে যে ওরা কি ওদের এই জিনিসগুলো করতে সুবিধা হয়। ঠিক আছে? তাহলে আশা করি এই যে যে রিপোর্টটা আছে, এরকম রিপোর্ট, এই রিপোর্টগুলো হচ্ছে যে আপনারা পড়বেন, মিলাবেন। ঠিক আছে? আমি আস্তে, আস্তে চেষ্টা করব যে মানে এরকম কয়েকটা জিনিস পড়ানোর জন্য আরকি। যে সিবিসি রিপোর্ট কেমনে পড়ে? আবার হচ্ছে যে তোমার অ্যা কি আছে তোমার আরো অনেক ধরনের ইলেক্ট্রোলাইটের কয়েকটা রিপোর্ট আছে। এগুলো রিপোর্ট দ্বারা কি, কি বোঝায় এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? এখানে আমি কয়েকটা জিনিস পড়া নাই। এই যে নিউট্রোফিল, বেসোফিল, মনোসাইট, ইওসিনোফিলস এগুলো হচ্ছে যে তোমরা ইন্টারে পড়ে আসছো। এগুলো পড়লে হচ্ছে যে আরো মানে ইয়ার কথা আরকি। উত্তরটা এখান থেকে ২ টা বেশি লাগে। সেটা হচ্ছে যে কি তোমার আ যদি ইওসিনোফিলস বেশি হয় তখন হচ্ছে ওই যে অ্যালার্জির কারণে কৃমিনাশকের কারণে এগুলো বেশি বেড়ে যায় আরকি। তাহলে আশা করি বোঝাতে পেরেছি। আমি আরেকটু হচ্ছে যে রিক্যাপ করি। ১ম এ যখন আমাদেরকে ওয়ার্ডের মধ্যে একটা পেশেন্ট আসবে তখন হচ্ছে ১ম এ সাইন সিম্পটম নিয়ে প্রেজেন্ট হিস্টোরি নেবে। এর পরবর্তী হচ্ছে যে অ্যা সাসপেক্টেড করবে কোনো একটা ডক্টর সাসপেক্ট করবে যে ও হচ্ছে এটা এরকম রোগ হতে পারে। তারপর বলব যে ধরো তুমি হচ্ছে যে কি করে আনো? কতগুলো রিপোর্ট দিলাম এগুলো তুমি করে আনো। ঠিক আছে? রিপোর্ট দিলে করে আনবে। এটা করে আনার পর যখন আমি ডক্টরকে দেখাবো তখন হচ্ছে এই জিনিসগুলা ওরা দেখবে। তারপর এই যে এই জিনিসগুলো এভাবে আইডেন্টিফাই করার পর ওরা
এই জিনিসগুলো ওরা এভাবে আইডেন্টিফাই করার পর তখন ওরা সাইন সিম্পটমগুলো মেলাবে একটার সাথে একটা। ও আচ্ছা এই পেশেন্টের এরকম হলে এটা এরকম হয়, এই রোগটার এরকম হলে মিলানোর পর বলবো যে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে যে এক্স্যাক্টলি এই রোগ, এক্সাক্ট এই রোগ। ঠিক আছে? এভাবে কিন্তু কি এভাবে হিসাব করে। ঠিক আছে তাইলে আজকে এই পর্যন্তই।